সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে বুধবার আর এখন সকাল 9:30 মতন বাজে। শ্রীমতী বেরিয়ে গেছে স্কুলে, আর কর্তামশাই একটু দেরিতে বেরাবে। আপাতত এখনো ঘরে আছে, কিন্তু সে তার প্রথম পক্ষকে নিয়ে ব্যস্ত। আগে যেন জীবনটা কাটতো একটি অন্যরকম ছন্দে, আর এখন এই সোশ্যাল মিডিয়ার জগতে এসে জীবনটি কাটছে আরও অন্য একটি ছন্দে। সংসার জগৎটিকে ব্যালেন্স করে চলার সাথে সাথে এই সোশ্যাল মিডিয়ার জগৎটিকে ব্যালেন্স করেও কিন্তু আমাদের চলতে হচ্ছে। যদিও এই সোশ্যাল মিডিয়ার জগৎটি আমার কাছে কোনোরূপ আশার আলো না হলেও এই জগৎ থেকে পেয়েছি কিন্তু আমি অনেক মানুষের অফুরন্ত ভালোবাসা। কিন্তু একটা সময় এই জগৎ সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণাই ছিল না, আর এই জগতে কিন্তু প্রবেশ করার পর আমি বুঝতে পেরেছি যে মানুষ চাইলে কিন্তু তোমাকে এক নিমেষে ওপরে তুলে দিতে পারে, আবার যদি মানুষ তোমাকে না চায় তোমাকে কিন্তু এক ধাক্কায় নিচে নামিয়ে দিতে পারে। সবাই কিন্তু সব কিছু পারে না। অনেককেই দেখেছি এই সংসার জগৎ আর সোশ্যাল মিডিয়ার জগৎ দুটোকেই কিন্তু সমানভাবে ব্যালেন্স করে চলছে, তাতে করে কিন্তু তাদের কোনো রকম অসুবিধা হয়নি। কিন্তু আমি এই দুটো জগৎ সামলাতে গিয়ে নিজেই বেসামাল হয়ে পড়েছি। বহুবার মনে হয়েছে এই জগৎটার থেকে বেরিয়ে আসি। আমাকে কিন্তু এই জগতে কেউ জোর করে প্রবেশ করায়নি, নিজের ইচ্ছেতেই আমি এসেছি। ওই যে বললাম, আগে এই জগৎ সম্পর্কে আমার কোনো রকম ধারণা ছিল না, কিন্তু যখন আমি ভেঙে পড়ি এবং সত্যিই যখন মনে হয় যে আর ভিডিও করব না, আমি এই জগৎটার থেকে বেরিয়ে আসি, তখন আমার একটি প্রিয় মানুষের ভিডিও যখন দেখি না, তিনি তো ফেসবুক বলো কি এই ওয়াইটির জগৎ বলো ভীষণভাবে সবার কাছে প্রিয়। তার ভিডিওগুলো যখন দেখি আমি কিন্তু মনে নতুন করে উৎসাহ উদ্দীপনা পেয়ে যাই। তার মিষ্টি গলার মিষ্টি কথা যখন আমার কানে প্রবেশ করে না, আমার মনটা কিন্তু ছুঁয়ে যায়। হতে পারে তার প্রাচুর্য অনেক, কিন্তু তার জীবনযাত্রা কিন্তু অতীব সাধারণ। ক্যামেরার বাইরে কিন্তু আমাদের একটা জগৎ আছে ঠিকই, কিন্তু ক্যামেরার মধ্যে আমরা যেই জগৎটাকে দেখি না, সেই জগৎটার কিন্তু ছাপ আমাদের মনের মধ্যে তৈরি হয়ে যায়। আর আমার বেডরুমই কিন্তু আমার স্টোর রুম। এই আলনাটার কিন্তু একটা নিজস্ব ওজন আছে, তার মধ্যে রয়েছে এর মধ্যে অসংখ্য জামা কাপড়। আর আলনার নিচে কিন্তু রাখা রয়েছে দুটো ঢাকা দেওয়া বালতি, আর সেই বালতি দুটো কিন্তু ফাঁকা না, তার মধ্যেও রয়েছে কিছু পুরনো জামা কাপড়। আর তার মধ্যে বেশিরভাগ জামা কাপড়ই কিন্তু আছে আমার শ্রীমতীর ছোটবেলাকার জামা কাপড়। বেশ কিছু পুরনো জামা কাপড় বিক্রি করেও দিয়েছি। বিক্রি ঠিক বলবো না, আমি যেই দোকানটা থেকে নাইটি কিনি তাকে বলেছিলাম যে এরকম আমার কিছু পুরনো জামা কাপড় আছে, আপনি কি নেবেন বা বিক্রি করার কোনো ব্যবস্থা করতে পারবেন? তখন সেই দাদাটা বলেছিল তাহলে আমার এখানে দিয়ে যাবেন, আমার এখানে বেশ কিছুজন মানুষ আসে সকালবেলা যাদের দরকার পড়ে, আমি তখন তাহলে দিয়ে দেবো। আর আমি এই প্রস্তাবে কিন্তু রাজিও হয়ে গেছিলাম। আমি চাইনি কখনোই জামা কাপড়গুলোকে বিক্রি করি, আমি চেয়েছিলাম এইগুলো যেন কারোর উপকারে আসে। এখন আমি জানি না আমাকে এই কথাটা বলে সে আদৌ কী করছে, কিন্তু আমি তো নিজের মনকে সান্ত্বনা দিতে পারছি যে না, সেইগুলো হয়তো সঠিক জায়গাতেই গেছে। শ্রীমতীর আরও বেশ কতগুলো জামা কাপড় আছে যেগুলো আর দিয়ে দিতে মন চাইল না, সেগুলোকে স্মৃতি হিসাবেই আগলে রেখে দিলাম। কিন্তু আবার এক এক সময় ভাবি, আমি যদি এত কিছু স্মৃতি আগলে ধরে বসে থাকি, এই রুমটা আর আমার তখন বেডরুমও থাকবে না, স্টোর রুমও থাকবে না, তখন হয়তো গোডাউন হয়ে যাবে। আর যত বেশি স্মৃতি তত বেশি মায়ার বাঁধনে জড়িয়ে পড়া। আর এই দুটো জগৎকে ব্যালেন্স করতে গিয়ে কিন্তু বহু দিন হলো আলমারির এই ওপরটা একদমই পরিষ্কার করা হচ্ছিল না, এতটাই পরিমাণে ধুলো হয়েছিল, লোকে দেখলে বলবে কি সত্যিই কথা বউটা কোনো কাজের না। আর আজকে যখন দেখলাম যে ওয়েদারটা একটু হলেও ভালো আছে, সেরকম বৃষ্টিও নেই, আর কর্তামশাই একটু দেরিতেই বেরাবে, তার উপরে আবার কর্তামশাই প্রথম পক্ষকে নিয়ে যখন ব্যস্তই আছে, আমি আজকে এই কাজটা সারি। আসলে আমার কর্তামশাই আমাকে চেয়ারে উঠতে দেখলেই ভয় পায়, তার ভয় আমি যদি চেয়ার থেকে পড়ে যাই তখন কি হবে। আর এই আলমারির ওপরটা আমি যতবারই পরিষ্কার করি আমার কিন্তু একটু কষ্ট হয়। আসলে আমি তো অতটা লম্বা না, বা আমার এই চেয়ারটাও কিন্তু অতটা উঁচু না যে ওপরটা ভালোভাবে দেখা যায়। আমাকে পা অনেকটা বেশ উঁচু করে তারপরে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয়। আর আরেকটু যদি আমি লম্বা হতাম বা আমার চেয়ারটা যদি আরেকটু লম্বা হতো, তাহলে কিন্তু এই আলমারির ওপরটা ভালো করে কিন্তু হাত দিয়ে বসতে পারতাম।
আর আমার কাণ্ড। এটা চোখের সামনে রয়েছে, অথচ কিন্তু আমি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম যে এটা গেল কোথায়, এই বক্সটা কোথায় গেল। এটা হলো গিয়ে আমি যে পরে একটা মোবাইল কিনেছিলাম সেই মোবাইলের কাভারটা। ওটা তো অনলাইনেই কিনেছিলাম। আর মোবাইলটা এই বক্স থেকে বের করে এটাকে প্যাকেটবন্দি করেই আলমারির মাথার ওপরে তুলে রেখেছিলাম। আর আমি সেটা খুঁজেই বেড়াচ্ছি যে সেটা কোথায়। আসলে দরকার ছিল এই পিনটার, যে সিমটা বের করার জন্য যে একটা পিন থাকে না, সেটা আমার যেই মোবাইলটা দিয়ে আমি ভিডিও করি সেটার যে পিনটা কোথায় আছে আমার নিজেরই মনে নেই। একের সময় যখন ফোনটা গন্ডগোল করে তখন সিমটা খুলতে এই সেফটি পিন সেটা এটা সমস্ত আমাকে খুঁজে বেড়াতে হয়। আর এই পিনটাই আমি খুঁজছিলাম, অথচ এটা আমার চোখের সামনে ছিল, সেটা আমি বুঝতেই পারিনি। তার মানে বোঝো, দুটো জগৎকে ব্যালেন্স করতে গিয়ে আমি কিভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছি। পিনটাকে যত্ন সহকারে বের করে রাখলাম ঠিকই, আবার যত্ন সহকারে কোথাও রেখেও দেবো ঠিকই, কিন্তু যখন প্রয়োজন হবে না, আমার স্মৃতি তো কোথায় যে হারিয়ে যাবে কাজের সময় কিছুই মনে পড়বে না। আর এখন এই ফাঁকা প্যাকেটটা আপাতত বাইরে ফেলে দিই। আর আলমারির ওপরটা পরিষ্কার করতে গিয়ে কিন্তু একটা ইতিহাস নামিয়ে ফেললাম আমি। কয়েক বছর আগেও কিন্তু এর গুরুত্বটা, এর মূল্যটা কিন্তু আমাদের সবার কাছে ছিল অনেকখানি, কিন্তু এখন এই স্মার্টফোনের যুগে এর গুরুত্ব অনেকখানি হারিয়ে গেছে। প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই বইটা ছিল, আর এখন এই বইটা হয়ে গেছে কিন্তু আমাদের কাছে একটা ইতিহাস। যখন একটু একটু করে অনেক ইংরেজি শব্দ শিখলাম, আর তারপরে যে শব্দগুলো জানতে পারতাম না, তখন যখন মাকে জিজ্ঞাসা করতাম এটার মানে কি, মা কিন্তু তখন বলতো যা ডিকশনারিটা দেখে নে। আর সেটা কিভাবে দেখতেও হয় সেটাও কিন্তু মা শিখিয়ে দিয়েছিল। ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ বা ইংলিশ টু ইংলিশ বা বেঙ্গলি টু বেঙ্গলি, সবার ঘরেই কিন্তু ছিল এই ডিকশনারি। আর এখন এই স্মার্টফোনের যুগে আমরা কোনো কিছু দরকার হলেই কিন্তু গুগল সার্চ করে নিই। তবে ডিকশনারি খুঁজে কিন্তু কোনো শব্দের মানে বের করার মজাই ছিল তখন আলাদা। সেই শব্দটা আমরা এক সময় খুঁজেও পেতাম না, বা আমাদের চোখের সামনে ঘোরাফেরা করলেও হয়তো আমরা চোখের সামনেই দেখতে পেতাম না, বা যে কোনো একটা শব্দ খুঁজতে গিয়ে কিন্তু অন্য আরেকটা শব্দ আমরা শিখে নিতাম বা জেনে নিতাম। আমাদের কিন্তু অনেকখানি হলেও অভিজ্ঞতা হতো। আর গুগল যখন সার্চ করছি তখন কিন্তু, তবে আমি কিন্তু এবার ডিকশনারিটি আর আলমারির মাথার ওপর রাখিনি। এবারে আমার শ্রীমতীর যে বই খাতা রেখেছি যে কাবার্ডে, তার মধ্যেই রেখেছি। আবার আলমারির ওপর রাখবো, সেটা আবার ধুলোয় জর্জরিত হয়ে থাকবে। অ্যাটলিস্ট সেই কাবার্ডের মধ্যে থাকলে এতটা তো ধুলো হবে না। আর আমি তো আলমারি পরিষ্কার করে নিজেই ঘেমে স্নান হয়ে গেছি। আর এবারে চলে যাব স্নান করতে, কিন্তু স্নান করতে যাবার আগে এই দুধের বাটিটা পরিষ্কার করে রাখলাম। দুধের বাটিটা পরিষ্কার করা থাকলে না আমার কাছে যেন একটা বড় মাপের কাজ হলো। কখন দুধালা দাদা আসবে তখন চট করে আমি বাটিটা নিয়ে চলে যেতে পারবো। আর আমার অবস্থা দেখো, এই বাটিটা সে ভেঙেছে কবে, এটাকে প্যাকেট করে রেখে দিয়েছি, ঝুলিয়ে রেখেছি যে ময়লালা যখন আসবে সেই গাড়িতে ফেলে দেব। আজও ফেলছি, কালও ফেলছি, কিন্তু এবারে আমাকে মনে করে ফেলতে হবে। আসলে এটা না তাকে আলাদা দিতে হয়, সেই বলেছে যে কাচের জিনিস আলাদা করে দেবেন, তাহলে আমাদের নিতে সুবিধা হয়। তো চলো, স্নানটা তো করে চলে এসেছি, আমি কিন্তু এখন অনেকটাই নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করছি। আর আজকে করব উচ্ছে কুমড়ো ভাজা। এটা কিন্তু আমার ভারী পছন্দের একটা খাবার। বিয়ের আগেও যতটা খেতে ভালোবাসতাম, বিয়ের পরেও কিন্তু আমি ততটাই খেতে ভালোবাসি। তবে হ্যাঁ, বিয়ের আগে খেয়ে নিতাম, কিন্তু এখন প্রচণ্ড ভালোবেসে খাই। আমার খাওয়া নিয়ে না কোনোদিনই কোনো বায়নাক্কা ছিল না, এখনও নেই। তবে হ্যাঁ, আগে মাছ ছাড়া একদম চলতে পারতাম না, তবে ইদানিং এখন নিরামিষের প্রতি আমার ঝোঁক বেড়েছে বেশি। আর দাঁড়াও, এই হলো সেই সবুজ চুড়ি। এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু আমরা এই সবুজ চুড়ি শ্রাবণ মাসে প্রত্যেকেই পড়ছি, আমিও তার থেকে বাদ যাইনি। শ্রাবণ মাসের প্রথম সোমবার দিনকে আমি পড়েছিলাম, দিদি দিয়েছিল, গত বছরও দিয়েছিল, আর গত বছর থেকেই কিন্তু আমরা এই শ্রাবণ মাসে সবুজ চুড়িগুলোকে পরে থাকি। গত বছরের চুড়িটার রং উঠে গেল, আমি কিন্তু আমার হাত থেকে খুলে ফেলিনি। আর এখন এই নতুনটা পরেছি, আর পুরনোটা রেখে দিয়েছি, সেটা এবারে জলে ফেলে দেব। আগে কিন্তু এত সবুজ চুড়ি পরার কিন্তু এত চল আমাদের বাঙালিদের মধ্যে ছিল না, কিন্তু আমরা বাঙালিরা যখন দেখি কোনো রীতিনীতি সংসারের মঙ্গলের জন্য বা শান্তির জন্য বা সন্তানের সুখের জন্য সেই রীতিনীতিটা খুব ভালো, আমরা কিন্তু সেই রীতিনীতিটাকে নিজের মনে জায়গা দিয়ে দিই। আসলে এই শ্রাবণ মাসে এতটাই বৃষ্টি হয় যে আমাদের প্রকৃতি কিন্তু চারিদিক সবুজে ভরে ওঠে।
আর সবুজ রং পজিটিভ এনার্জি গ্রো করতে সাহায্য করে। আর দেখো, সবুজ চুড়ির কথা বলতে বলতে আর সবুজ রঙের কথা আলোচনা করতে করতে কিন্তু আমিও সবুজ রঙের কিছু একটা কেটে ফেললাম। ওই যে বললাম উচ্ছে কুমড়ো ভাজা করব, এটি কিন্তু আমার অত্যন্ত পছন্দের একটি খাবার। আগে যে উচ্ছেটা কাটলাম ওটার মধ্যে না একটু বীজটা বেশি ছিল, আর এই যে পরে যে উচ্ছেগুলো কাটলাম এটার মধ্যে বীজ আছে কিন্তু কচি বীজ। এই উচ্ছে কুমড়ো ভাজার সময় না যদি বড় দানার বীজগুলো পরে ভালো লাগে না, অনেকেই আবার পছন্দ, কিন্তু আমার যেহেতু বেসিক্যালি জিনিসটা পছন্দ নয় তাই আমি ওই বুড়ো বীজগুলোকে ফেলে দিলাম, আর যেই উচ্ছের মধ্যে ছিল কচি বীজগুলো সেটাকেই রেখে দিলাম। আর কেটে নিলাম কুমড়ো। কুমড়ো এখানে এতটা লাগবে না, কিন্তু আমি সবটাই না কেটে দেব। আর একটা মাত্রই কারণে, যদি আবার এক টুকরো বা দু টুকরো রেখে দিই সেটা আবার কবে কি রান্না করব, আর এমনিই বর্ষাকাল সবজিগুলো পচে যাচ্ছে, এটা আবার থেকে থেকে যদি পচে যায় নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি যদি রান্না করে রাখি সেই রান্না করা খাবারটা কিন্তু আমার থাকবে এবং আমি সেটা দিনের পর দিন খাবো। আর তোমরা সেটা ভালো করেই জানো যে আমার ঘরে কিন্তু আমাদের কিন্তু ভালো করেই এই বাসি রান্নাটা খাওয়াই হয়ে থাকে। আর এই উচ্ছে কুমড়োটা তো আমার কর্তামশাইও খাবে না, আমার শ্রীমতীও খাবে না। ওরা যেটা খাবে সেটা হলো এই আলু ভাজা। ডাল আছে, ডাল করব না, আর ডালের সাথে এই আলুটা ভাজবো। কোনো রকম পেঁয়াজও দেবো না, ডিমও দেবো না, শুধু নিরামিষ আলু ভাজা। আর দেখো, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আমার যে সেই ট্রাইপডটা ভেঙে গেছিলো আর এই ট্রাইপডটা কিনেছি। এটাতে কোনো ফ্ল্যাশ লাইট নেই, আগের ট্রাইপডটায় ফ্ল্যাশ লাইট ছিল, কিন্তু আগের ট্রাইপডটা যেটা প্রবলেম হতো, ট্রাইপডের এই যে যেখানে মোবাইলটাকে আমি আটকাবো সেটা বেশি নিচে নামতো না। আমার যে ক্যামেরাটায় আমি ভিডিওটা করি সেটা না ব্যাক ক্যামেরাটা একটু ভালো ফ্রন্ট ক্যামেরার থেকে, তাই আমি না খুব চেষ্টা করতাম যাতে মোবাইলটা পেছনের দিকে বেশিটা আমি হেলাতে পারি, কিন্তু আগের ট্রাইপডটায় সেটা হতো না। আর সেইটাই আমি করতে গিয়ে ওই দুর্ঘটনাটা ঘটিয়েছিলাম। আমার খেয়ালই ছিল না যে আগের ট্রাইপডটা যেটাতে ওটাতে পেছনের দিকে বেশি যায় না, আর আমি জোর করে নেওয়াতে গেছি আর ওটা গেছে ভেঙে। আর এই যে ট্রাইপডটা কিনেছি এটা না পেছনের দিকে অনেকখানি যায়, আর আমার ব্যাক ক্যামেরায় কাজ করতে এবারে কিছুটা হলেও সুবিধা হবে। আর এদিকে আলু ভাজাও হয়ে গেছে, আর বসিয়ে দিয়েছি উচ্ছে কুমড়ো ভাজা। সর্ষের তেলে আমি দিয়েছি কালো সর্ষে ফোড়ন। এই ভাজাটায় কিন্তু কালো সর্ষে ফোড়নটা বেশি ভালো লাগে। আর কালো সর্ষে ফোড়ন দিয়ে যে ভালো মতন গন্ধ বেরিয়ে এসেছে তখন দিয়ে দিলাম উচ্ছেটা। এখন কিন্তু আমি কুমড়োটা দেব না, এখন কুমড়ো দিলে কি হবে, আর কুমড়ো তো নরম, কুমড়োটাও সেদ্ধ হয়ে যাবে, আর যেটা হবে মাঝখান থেকে উচ্ছেটা আমার ভাজা হবে না, উচ্ছেটাও সেদ্ধ মতন থাকবে। আর এই যে আমার গরম গরম আলু ভাজা, যেটা এখন এই মুহূর্তে না খেলেই এই আলু ভাজার কোনো সার্থকতা নেই। দাঁড়াও, আগে গরম গরম আলু ভাজাটা একটু মুখে দিয়ে নিই, তবে তো এর স্বাদটা পাবো আমি। খেতে কিন্তু অসাধারণ লাগে। আমিও কতক্ষণে ভাবছিলাম যে এই গরম গরম আলু ভাজাটা আমি আগে মুখে দেব। তো চলো, এদিকে কিন্তু আমার উচ্ছেটা ভাজা হয়ে এসেছে, আর এবারে কিন্তু আমি কুমড়োটাও দিয়ে দেব। আর যেহেতু অল্প তেলে করছি তাই কিন্তু এটাকে ঢেকেই রেখেছি। আর এবারে কুমড়োটাও দিয়ে দিই। কুমড়োটাও যে বললাম অনেকখানি হয়ে গেছে, তবে কিন্তু খারাপ লাগে না, কুমড়োটাও যেহেতু মিষ্টি। আর দিয়ে দিই কটা কাঁচা লঙ্কা, এর মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলে হতো, তবে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম না, এই কাঁচা লঙ্কা দিয়েই খাবো। আর এদিকে কিন্তু বলতে বলতে আমার উচ্ছে কুমড়ো ভাজাটা হয়েও গেছে। এটাকে আমি বাটিতে বেড়ে রাখি। বিয়ের আগে হলে কিন্তু আমি একটা শুকনো লঙ্কা ভাজাও খেতাম এই উচ্ছে কুমড়ো বটির সঙ্গে। উচ্ছে কুমড়ো বটির সঙ্গে শুকনো লঙ্কা ভাজা যেদিনকে পেতাম না সেদিনকে কিন্তু বাড়িতে অনেকখানি অশান্তি করতাম। আর বিয়ের পরে কতটা পাল্টে গেছি। আর পাশের গ্যাসে কিন্তু বসিয়ে দিয়েছি ইলিশ মাছ গরম করতে। আগের দিন করা হয়েছিল, আর আমি তো এখন মাছটা খেতে একদমই ভালোবাসছি না। লোকে শুনলে পাগল বলবে যে বর্ষাকালে সবাই ইলিশ মাছ খেতে ব্যস্ত, আর আমি ইলিশ মাছও খেতে আমার ইচ্ছে করছে না। তবে আমি মাছ খাওয়া ছেড়ে দিয়েছি দেখে আমার বাড়িতে কিন্তু অশান্তি শুরু হয়েছে। মনে হচ্ছে আমাকে মাছ খাওয়াটা ধরতেই হবে। তো চলো, অনেক কিছু বকবক আজকে করে ফেললাম, আর আমি এবারে এগুলো গরম করে সবাইকে খেতেও দিয়ে দেব। আর আমি ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের যদি কোথাও এতটুকু হলেও ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি কোনো ভিডিওর সঙ্গে।